স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH তৃণমূলের একজন লোকাল নেতা, একজন কাউন্সিলর বিভিন্ন পদে থেকেছে বিভিন্ন সময়। আমি দর্শকদের প্রশ্ন করছি, কিশলয়ের অগ্নিবাণে আমি কিশলয়, এই একজন কাউন্সিলর, একজন লোকাল নেতা তৃণমূলের, তার কত টাকার সম্পত্তি হতে পারে? আপনারা গেস করুন, আপনারা বিচার করুন, ভাবুন কত টাকার সম্পত্তি হতে পারে। 1 কোটি, কি বললেন 5 কোটি, ম্যাক্সিমাম 10 কোটি, কি বললেন ম্যাক্সিমাম 13 কোটি, না না শূন্য কম গুনেছেন। 13 কোটি না স্যার, 13 কোটি না ম্যাডাম, 1300 কোটি। যে দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছে তার সম্পত্তির পরিমাণ শোনা যাচ্ছে 1300 কোটি টাকা। একজন তৃণমূলের লোকাল নেতা, একজন কাউন্সিলরের 1300 কোটি টাকার সম্পত্তি। 1300 কোটিতে কত শূন্য থাকে? 1300 কোটি দেখতে কেমন হয়? 1300 কোটি টাকা কারুর থাকলে তার সম্পত্তির পরিমাণ কতটা হয় সেই হিসেব আপনারা করুন, আমরা করি। সেই হিসেব হয়তো মাথার বাইরে চলে যাচ্ছে। আমরা তো সাধারণ মানুষ, চাকরি করি, ব্যবসা করি, কষ্ট করি, অনেস্টি, নিজেদের সত্যবাদী থাকার কোয়ালিটিটা ধরে রাখি আমরা যারা, তাদের কাছে এই চুরির 1300 কোটি টাকা, চুরির 1300 কোটি টাকার এই মূল্যটা নিতান্তই ঘৃণার। আমি ঘৃণা করি, আমরা ঘৃণা করি এই দেবরাজ চক্রবর্তীর মতো নেতাদের, যারা চোর ভাইপো, কোট আনকোট চোর ভাইপোর ঘনিষ্ঠ ছিল এবং মানুষের থেকে লুট করে। অদিতি মুন্সির হাজবেন্ড ঠিক ধরেছেন, সেই দেবরাজ চক্রবর্তী 1300 কোটি টাকার সম্পত্তি বানিয়েছে। দেবরাজ চক্রবর্তী লুট, টাকা তোলা, সিন্ডিকেট, তোলাবাজি, তার সঙ্গে সঙ্গে খুন, মারধর, ভোট পরবর্তী হিংসা 2021-এর পর প্রসেনজিৎ দাস নামে একজন বিজেপি কর্মীকে ঝুলিয়ে দেওয়া, সব অভিযোগ আছে। এতদিন কেন ঘুরে বেড়াচ্ছিল? চোর ভাইপোর আমলে বারবারন্ত হয়েছিল যে দেবরাজ চক্রবর্তীর, আজ তাকে ডিম মেরে মেরে সাধারণ মানুষ শায়েস্তা করছে, জেলে গিয়েছে। আমি প্রথমে প্রশ্ন করব, আজকের পোল কোয়েশ্চেন কিশলয়ের অগ্নিবাণের দর্শকদের জন্য আমার প্রশ্ন। আপনারা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে গিয়ে এই প্রশ্নের উত্তর দিতে পারবেন এবং শোয়ের শেষে আমরা সেই পোল রেজাল্ট দেখাবো। ভাইপোর প্রশ্রয়ই কি দেবরাজের কোটি কোটির সম্পত্তি, 1300 কোটির সম্পত্তি কেউ এমনি এমনি বানিয়ে ফেলতে পারে? লোকাল কোনো, আচ্ছা যারা তৃণমূলও করেছেন, অনেক ভাই বোন আছেন, অনেকে আছেন আপনারা যারা হয়তো এখন এই মুহূর্তে দেখছেন কিশলয়ের অগ্নিবাণ, হয়তো তৃণমূলটা সত্যবাদী থেকে করেছেন, হয়তো কম লোক আছেন এরম, কিন্তু হয়তো অনেকে আছেন। তারা ভাবুন, আপনারা দল করছিলেন আর দেবরাজের মতো চোর ভাইপো ঘনিষ্ঠ নেতারা 1300 কোটি টাকা, 1300 crores সম্পত্তি বানিয়েছে আপনাকে আমাকে লুটে। সেই দেবরাজ চক্রবর্তীর শাস্তি, কড়া থেকে কড়া শাস্তি দাবি করছি আমরা। এরপরে আমি যেটা দেখাতে চাই, যে ব্যক্তি এখন বিধায়ক হয়েছেন, বারবার কিশলয়ের অগ্নিবাণ সহ বিভিন্ন অনুষ্ঠানে এবং বারবার তিনি দেবরাজের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছেন, এখন এই মুহূর্তে তার অভিযোগের ভিত্তিতে এবং আরো অনেক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছে দেবরাজ। আমি তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য শোনাবো, বিজেপি বিধায়ক। দেখুন। বাচ্চা ছেলেকে খুন করেছিল বিজেপি করার অপরাধে। কিরকম নেতা সে? তার বউ বাচ্চাকে ছেড়ে পালিয়ে বেড়াচ্ছিল, মেরুদণ্ডের অভাব, চুরি করার সময় মনে ছিল না, 2 পয়সা একটা কাউন্সিলর, তার হচ্ছে 1500 কোটি টাকার সম্পত্তি, 1300 কোটি সম্পত্তি হিসাব আমি বের করেছি। কানানাথ পুরুলিয়ায় ঝাড়খণ্ড বর্ডার থেকে ধরা পড়েছে, 80 নাম্বার চেঞ্জ করেছে, ফোন বন্ধ করে রেখেছিল, বাড়ির সাথে যোগাযোগ করছে না। কিরকম বাবা আছে? তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য শোনালাম। কিশলয়ের অগ্নিবাণে আমি প্রশ্ন করছি, এই দেবরাজ চক্রবর্তীর মতো তৃণমূলের ছুটকো পুটকো নেতারা যারা খুন করেছে,
যারা খুনে মদত দিয়েছে, যারা সাধারণ মানুষের থেকে টাকা লুট করেছে, যারা লুট করে 1300 কোটি টাকার সম্পত্তি বানিয়েছে, এই দেবরাজ চক্রবর্তী সহ এরকম প্রত্যেক ছুটকো পুটকো ঘুটকো নেতাকে জেলে পুরতে হবে। যাদের খুনে হাত রয়েছে তাদের প্রয়োজন পড়লে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, যদি খুনে মদত দিয়ে থাকে তাহলে সর্বোচ্চ শাস্তি দাবি করছি প্রসেনজিৎ দাস। 23শে মে 2021 সালে তাকে ঝুলিয়ে দেওয়া হয় বিজেপি করার অপরাধে। দেবরাজ চক্রবর্তীর হাত ছিল বলে তার পরিবার, তার মা অভিযোগ করেছেন বারবার। সেই নৃশংস দানব দেবরাজ চক্রবর্তী, খুনি দেবরাজ, চোর দেবরাজ এতদিন ঘুরে বেরিয়েছে বহাল তবিয়তে, এবার জেলে গিয়েছে। কিন্তু সাধারণ মানুষ ভাবুন, আপনারা কাদের এতদিন ভোট দিয়ে রেখেছিলেন? আপনারা কাদের এতদিন শাসক দলের ওই চেয়ারে বসিয়ে রেখেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় এবং চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মদতে এরম দানবরা ঘুরে বেড়াচ্ছিল। এই দেবরাজের আর কি কি অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে আমি একবার দেখাতে চাই। ইন্ট্রোডাকশনে আমি দেখিয়ে নিতে চাই, তারপর আমি ডিবেটে যাব যখন অতিথিরা প্রস্তুত হবেন। আমি দেখাতে চাই যে দেবরাজের কুকীর্তির লিস্ট আছে আমার হাতে। এই দেবরাজ একজনকে কেন নিয়ে ডিবেট করছি? কারণ এই দেবরাজের মতো আরো ঘুরে বেড়াচ্ছে, তাদের বিরুদ্ধে শাস্তি হতে হবে। এই দেবরাজ একজন উদাহরণ মাত্র। আমি দেখাতে চাই এই দেবরাজের কুকীর্তির লিস্ট। দেখুন আপনাদের স্ক্রিনে, ভোট পরবর্তী হিংসা 23শে মে, সম্ভবত আমি যদি ডেট না ভুল করে থাকি আমি প্রশ্ন করব। প্রসেনজিৎ দাসের মা থাকবেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ দাস বলে একজন বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দিয়ে যায় তার বাড়ির সামনে। তার মা বেরিয়ে গিয়ে দেখে সেই দৃশ্য। আপনারা ভাবুন একবার, কতটা নৃশংস দানব জানোয়ার হলে এই কাজ করা যায়। পরের কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? বিজেপি কর্মীকে খুনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হলো পরেরটা, তোলাবাজি। তোলাবাজি করে করে গোটা সল্টলেক, নিউটাউন, বিধাননগর চত্বরে যত প্রমোটার, যত ব্যবসায়ী, প্রত্যেকের থেকে টাকা তুলতো ওই দেবরাজ। এমনকি কারুর বাড়িতে যদি বাথরুমের প্যান বসানো হতো তাহলেও নাকি এই দেবরাজ চক্রবর্তীকে টাকা দিতে হতো। অদিতি মুন্সির হাজব্যান্ড দেবরাজ চক্রবর্তী, তৃণমূলের প্রাক্তন বিধায়কের হাজব্যান্ড এবং তৃণমূলের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। গুন্ডাগিরির অভিযোগ রয়েছে, গুন্ডাগিরি করে বেড়াতো, স্থানীয় ব্যবসায়ীদের থেকে টাকা তুলে বেড়াতো, তার কথা না শুনলে পরে মারধর করতো, মারধর করাতো বলে অভিযোগ রয়েছে। প্রাণ নাশের হুমকি দিয়েছে যারা বিজেপি করতো, যারা অন্যান্য দল করতো, বিরোধী দল করতো, তাদের প্রাণ নাশের হুমকি দিয়ে গিয়েছে এই দেবরাজ। জমি দখল, অবৈধ নির্মাণ, আপনার জমি সেটা দখল হয়ে গেল এবং তার উপর অবৈধ একটা 10তলা, 5তলা, 6তলা বাড়ি তৈরি হয়ে গেল। দেবরাজ সব কিছুর পেছনে। দেবরাজের দেবত্ব আজ ঘুচে গিয়েছে। পরেরটা, চাকরি বিক্রির অভিযোগ রয়েছে। পুরসভার সঙ্গে যুক্ত ছিল, মেয়র পরিষদ না কি সব ছিল বিধাননগরের। চাকরি বিক্রি করেছে দেবরাজ এবং নির্বাচনী হলফনামায় তথ্য গোপন করেছে দেবরাজ, বেনামি সম্পত্তি হস্তান্তর করেছে। এই সমস্ত অভিযোগ রয়েছে দেবরাজের বিরুদ্ধে। কিশলয় অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ আমি নেব, প্রথম প্রশ্ন করব। আমি প্রথমে যাব দেবরাজের হাতে যে ব্যক্তি খুন হয়েছে তার মদতে প্রসেনজিৎ দাসের মায়ের কাছে। তার আগে আমি প্রশ্ন নেব কিশলয় অগ্নিবাণের প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। প্রশ্ন করছি, লাগামহীন সম্পত্তির মূলে অভিষেক ঘনিষ্ঠতা, শুধু লাগামহীন সম্পত্তি নয়, ভোট পরবর্তী হিংসা, লাগামহীন সম্পত্তি, এর পিছনে কারণ কি? আমি যাব কিশলয় অগ্নিবাণের হাই ভোল্টেজ ডিবেটে। প্রথমে আমার সঙ্গে রয়েছেন যিনি, তার কাছে যাব এবং তারপর বাকিদের কাছে আসব। আমার সঙ্গে রয়েছেন অনিমা দাস, নিহত প্রসেনজিৎ দাসের মা। কিশলয় অগ্নিবাণে আপনাকে স্বাগত ম্যাডাম। দেবরাজ গ্রেফতার হয়েছেন, আপনি ক্যামেরার দিকে তাকিয়ে বলতে পারেন। সরাসরি অভিযোগ আপনি বারবার করেছেন ম্যাডাম, আমরা সেই অভিযোগ দেখিয়েছি, 2021-এও দেখিয়েছিলাম, আজও দেখাচ্ছি। আপনি আজকে বলুন দিদি, আমরা সেই দৃশ্য, সেই ঘটনার কথা কল্পনাও করতে পারবো না যেখানে একজন মাকে নিজের ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে হয়। আমি সেই কথা আলোচনা করব না, আমার সেই সাহস হচ্ছে না। কিন্তু এই দেবরাজের ভূমিকা কি ছিল, দেবরাজের ভূমিকাটা আপনি আলোচনা করুন এবং আজকে গ্রেফতার হয়েছে, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। বলুন অনিমা দাস। আমার ছেলেকে ডেকে এনে, আমার ছেলে বিজেপি করেছে বলে তার জন্য ডেকে এনে তাকে
শম্পা চক্রবর্তী এর সঙ্গে জড়িত আছে। শম্পা চক্রবর্তীও আর দেবরাজ এই দুজনে ডেকে বিজেপি করেছে বলে শম্পা চক্রবর্তীর বাড়ির সামনে ডেকে নিয়ে তাকে খুব ঠেট দিয়েছে, মেরেছে। শম্পা চক্রবর্তীও মেরেছে। শম্পা চক্রবর্তীর ছেলেরা শম্পা ছিলেন। চক্রবর্তী কে? কাউন্সিলর ছিলেন। ওকে। হ্যাঁ, তখন কাউন্সিলর ছিলেন শম্পা চক্রবর্তী। তখন ওই কাউন্সিলর ডেকেছে, ডেকে নিয়ে ওইখানে মারধর করেছে। শম্পা চক্রবর্তীও ঠেট দিয়েছে যে তুই যদি ঘরের থেকে তুই কেন আমি বলছি বিজেপি করে, বিজেপি করেছে, তোমার ছেলেদের তুমি শাসন করতে পারোনি, কেন বিজেপি করলো? আমি কই বিজেপি করেছে তাতে কি আছে? কয় কেন বিজেপি, তুমি তো আমার ধারে আসতে পারতে। আমি কেন আসবো, আমার নিজের ব্যক্তিগত ব্যাপার, আমি কি করব না করব। কি বললে এক্ষুনি আমার ছেলেকে ধরে ওইখানেই বসে মারলো। মারার পরে আমাকে বাড়ি পাঠিয়ে দিল আমার ছেলেরা আমাকে। তারপরেই কি করলো, বাড়িতে এনে 2-3 দিন বাদেই আবার ছেলেকে ডেকে আনলো, বাড়িতে চলে গেল, বাড়ির থেকে ডেকে আনলো, বলো ছেলেরে নিয়ে আসো। আনার পরে তারপরে তাকে মেরে ঝুলিয়ে দিয়েছে। এর সঙ্গে দেবরাজ যুক্ত আছে। আমি এর বিচার চাই, ওর যেন ফাঁসি হয়, দেবরাজের আর শম্পা চক্রবর্তীর। আমি যেরকম কাঁদছি এরম যেন ওনারও কাঁদতে হয়, শম্পা চক্রবর্তী আর দেবরাজের। দিদি, আর- আমি একটা প্রশ্ন করি। প্রসাদ মাইতি, মনতোষ বিশ্বাস, হ্যাঁ। বাপি গোলদার, সব আছে এর অনিতেশ সঙ্গে। মণ্ডল, সব আছে। দীপঙ্কর সংঘ, বিষ্ণু দাস, বিশ্বজিৎ দাস, এরা সবাই যুক্ত। হ্যাঁ, এর এরা সঙ্গে সব যুক্ত। তৃণমূলের। হ্যাঁ, সব তৃণমূলের, সব এগুলো সব যুক্ত ছিল এর মধ্যে। হ্যাঁ। আর আমার ছেলেগুলো যেগুলো ছিল আমার ছেলের সঙ্গে বন্ধু বান্ধব, তাদের মেরে বাড়ির থেকে পাঠিয়ে দিয়েছে, তারা ঘর ছাড়া ছিল। এটা 2021-এর কথা। হ্যাঁ, 2021-এর কথা। এইবারও আমাকে ঠেট দিয়েছে। হ্যাঁ, এইবার এইবার ভোটের আগে। হ্যাঁ, ভোটের আগে আপনি আপনার আমাকে ছেলেকে হারিয়েছেন। ছেলেকে হারিয়ে তারপর আবার আপনাকে তারপরেও threat আমাকে দিয়েছে। ঠেট দিয়েছে, তুমি এখনো বিজেপি করছো, ভোটটার রেজাল্টটা বেরোক, তোমাকে বাড়ি ছাড়া করব। তারপরও আমাকে এরম ভাবে অত্যাচার করেছে। আমার 5টা বছর অত্যাচার করেছে, আমি ঘরের থেকে বেরোতে পারিনি। আমাকে এরম ঘরের মধ্যে আমি ঘরের থেকে বেরোতে পারতাম না, ঘরের মধ্যেই থাকতাম, বাইরে বেরোতে পারতাম না। আমি তো আমার হাজবেন্ড ছিল, সে ঘরের থেকে বিছনে সহ্য হয়ে গেছে, ছেলের টেনশনে বিছনা সহ্য হয়ে গেছে, সে তার পাশে সবসময় থাকতাম। আমি একটু বাইরে বেরোলে আমারে শাসাতো, ঘরের থেকে বেরোতে পারতাম না। ছেলের টেনশনে সে আর নেই, সে মারা গেছে। আমি যেন এর বিচারটা আমি যেন পাই। এখন যা অবস্থা আমার এখন আমার কোনো উপায় নেই। আমার তো কেউ নেই ঘরে যে আমার এখন তো কিছু এনে দেবে, সেরকম আমার আর কেউ নেই। আচ্ছা, আমি অনেক কষ্টে আছি, 5টা বছর অনেক কষ্টে ছিলাম। আমি এই বিচার পাওয়ার জন্য আমি মুখ্যমন্ত্রী বলছি, আমার যেন এই বিচারটা আমি যেন পাই তার কাছে। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটা ক্ষেত্রে বিচার হবে। হ্যাঁ, কিন্তু আমি ভাবতে পারছি না দিদি, যে এইটুকু- একজন মা যদি এই দৃশ্য দেখে যে তার ছেলেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে মেরে, কতটা নৃশংস দানব, মানে আমি কি ভাষা বলবো, তারা হলে এই কাজ করতে পারে, মানে আমি কোনো ভাষা খুঁজে রাত পাচ্ছি না। 2টোর সময় উঠে দেখি ছেলে নেই, পাশে তারে দেখি ঝুলন্ত অবস্থা। তারপরে ডেকেছি, আশেপাশের লোক কেউ আসে নাই, আমাকে এক ঘোড়া করে দিয়েছে পুরো একটা পাশে। আশেপাশের লোকও আসেনি, আমার সঙ্গে কথা বলতো না, আমার পুরো এক ঘোড়া করে। আমি বাড়ির থেকে বেরোলে আমার ঠেট দিত, আমি ঘরের থেকে বেরোতে পারতাম না। আমাদের দাদা আছে, আমাদের দিদি আছে। দেবরাজ সরাসরি যুক্ত। হ্যাঁ, দেবরাজ আছে, এর সঙ্গে দেবরাজই যুক্ত বেশি। মানে ও মদত দিয়েছে। হ্যাঁ, এতে মদত দিয়েছে দেবরাজ, আর তার শম্পা সঙ্গে চক্রবর্তী। শম্পা চক্রবর্তী আছেন। শম্পা চক্রবর্তী এখনো অ্যারেস্ট হয়নি। না, ও এখনো অ্যারেস্ট হয়নি। আপনি দাবি জানাচ্ছেন শম্পা চক্রবর্তীকে অ্যারেস্ট করা হোক, হ্যাঁ। কারণ এই খুনে সেও জড়িত আছে। হ্যাঁ, এ জড়িত আছে, তারও অ্যারেস্ট হোক। আমি এটাই চাই, যেন তার অ্যারেস্ট হয়। দিদি, আপনাকে আমি এই জন্য প্রণাম জানাচ্ছি যে আপনি 2021 সালে আপনার পুত্রকে হারানোর পরেও আপনি সত্যের পক্ষেই দাঁড়িয়েছেন। 2026-এ যখন সরকার পরিবর্তন হয়েছে তার আগে পর্যন্ত আপনি সত্যের পক্ষে দাঁড়িয়েছেন, তার জন্য আপনাকে থ্রেট ফেস করতে হয়েছে। এই সাহসকে আমি সত্যি স্যালিউট জানাই, আমি কুর্নিশ জানাই। আর আমার কোনো ভাষা নেই এই আপনার যে লস হয়েছে সেটার
আমার সান্ত্বনা দেওয়ার ভাষা নেই, আমি আমার জানি না কি বলতে আমার হবে, আর আমি কেউ ভাষা হারিয়ে নেই, ফেলেছি। আমার আর কেউ নেই, এক ছেলেই ছিল, আর কেউ নেই আমার। এখন একদম নিঃস্ব হয়ে গেছে, নিজেই কিছু করতে পারি না। কিভাবে চলবো আমি? 2 দিন ছাড়া ছাড়াই শরীর খারাপ হয়ে যাচ্ছে আমার। আপনার পাশে কেউ দাঁড়াচ্ছে না? না, আমার পাশে এখন তো আমি তো একটু সাহস পেয়েছি, আমাদের বিজেপি এসছে বলে আমি সাহসে এখানে কথা বলছি, নাহলে আমি সাহসে কথা বলতে পারতাম না। আজ আমি একটু সাহস পেয়েছি, আমাদের এই বিজেপি এসছে বলে আমি সবার সঙ্গে কথা বলতে পারছি, বেরোতে পারছি ঘরের থেকে। এতদিন আমি বেরোতে পারিনি, বেরোতে সব হারিয়েছেন? সব হারিয়েছি, আমার পাশে কেউ নেই, আমি একাই নিঃস্ব একদম। আমরা সবাই আপনার পাশে আছি, আমরা সবাই আছি দিদি। আমি যেন আমরা এই রিপাবলিক বিচারটা বাংলা পাই, পুরো পরিবার, আমি যেন পুরো দেখে বাংলার যেতে মানুষ পারি, আপনার পাশে আছে। আমি যেন দেখে যেতে যতদিন পারি। না বিচার হয় আমরা চিৎকার করে যাব আপনার জন্য, আমি চিৎকার করে যাব, আমরা সবাই চিৎকার করে আমি যাব। এই বিচারটা পাই যেন, যে আমার ছেলেরে কে কে করেছে এর সঙ্গে আরো, আমি সেটাই দেখতে চাই। সে তো দেখে যেতে পারলো না, সে চলেই গেল, ছেলে সঙ্গে সঙ্গে চলেই গেছে। আমি এই বিচারটা যেন পাই, আমি মুখ্যমন্ত্রীর দ্বারেও আহ্বান জানাচ্ছি যেন আমার ছেলের বিচারটা পাই। আমার যে কেউ একটু করে চালাবে সেই লোকটাও আমার পাশে কেউ নেই। আমি রিকোয়েস্ট করবো আপনি একটু জল খান দিন। আর আপনার চোখের জল কখনো আমরা মুছতে পারবো না, সেই ক্ষমতা সেই সাহস আমার নেই। আপনি যা হারিয়েছেন আমার কোনো ভাষাও নেই আপনাকে সান্ত্বনা দেওয়ার। দরকার নেই আমাদের টিআরপির, দরকার নেই কিছুর। আমি এইটুকু চাই শুধু যে আপনার চোখের জলের যে কারণ, তারা যেন তাদের ফাঁসি হয় আর আপনি যেন বিচার পান। হ্যাঁ, আমি আমি এইটুকুই- প্রশাসনকে আমি রিকোয়েস্ট করব, আমি এইটুকু যেন দেখে যেতে পারি যে আমার ছেলেরে কারা কারা করেছে। এর সঙ্গে আছে দেবরাজ তো আছে, তার সঙ্গে শম্পা চক্রবর্তী আছে, আরো গুন্ডা বাহিনী আরো সব আছে, আমাদের পাড়ার মধ্যেই সব আছে, সব ঘোরাফেরা করছে, হাঁটছে যাচ্ছে, সব কি করতে পারে, কিছু তো করতেই পারলো না। আমার সঙ্গে অরিজিৎ বক্সি রয়েছেন, বিজেপি বিধায়ক দমদমের। আমার সঙ্গে দীপঙ্কর সরকার থাকবেন, বিজেপি মুখপাত্র। তৌসিফ আহমেদ খান রয়েছেন, আইনজীবী। সন্ময় ব্যানার্জি রয়েছেন, ইউটিউবার এবং বিশ্লেষক। মিল্টন রশিদ রয়েছেন, প্রাক্তন বিধায়ক কংগ্রেসের। অরিজিৎ বক্সি, এই মায়ের কান্না আপনারা দেখছেন, দেবরাজ চক্রবর্তী গ্রেফতার হয়েছে, সেটা সত্যি বাংলার মানুষ বাহবা দিচ্ছে যে এই প্রয়োজন ছিল। আরও অনেকগুলো নাম বলছেন দিদি, এরা যেন কখনো ক্ষমা না হয়, এরা যেন বিচার পায়। অরিজিৎ বাবু, আমি বলছি এই মানে পরের পর মায়ের কান্না, এক একজনের, কারুর দাদা, কারুর ভাই, কারুর ছেলে, এখানে এসে অভিজিতের দাদা কেঁদে গিয়েছে আমার শোতে, এরা প্রত্যেকে যেন বিচার পায়। অরিজিৎ বাবু, অরিজিৎ বক্সি, বিজেপি বিধায়ক। কি বলবো, আমার কথা বলার মানে, ওনার ছেলে আমাদের বিশেষ পরিচিত বলতে আমাদের ভাইয়ের মতো ছিল, সুজনের মা। আমি তো এইমাত্র ঢুকলাম চ্যানেলের আপনাদের স্টুডিওতে। ভালো নাম তো প্রসেনজিৎ, আপনার মনে আছে? অমরদার অফিসে আমি ওনাকে সাথে নিয়ে বসে, উনি লুকিয়ে লুকিয়ে এসেছিলেন। আমি তখন জেলা সভাপতি ছিলাম, কলকাতা উত্তর শহরতলি সাংগঠনিক জেলার। অনেক করে ওনাকে আনতে আমাদের যে কি বেগ পেতে হয়েছে, কি পরিস্থিতি ছিল 2021-এর পর। উনি আমাকে এসে বসে, আমাদের ওখানে অমরদা বলে তখন বিধানসভার কনভেনার ছিলেন, এখনও বোধহয় জেলার দায়িত্বে আছেন, ওনার অফিসে উনি লুকিয়ে লুকিয়ে এসে বসে আমাকে সেই ঘটনা বলেছিলেন। এবং আজকে খোলা গলায় বলতে পারি, সেদিন এত খোলা গলায় বলার ছিল না। উপযুক্ত তদন্ত যাতে হয়, উনিও জানেন যে যিনি করছিলেন তার সাথে ওনার লায়াজেনিং মানে যোগাযোগটা করিয়ে দিয়ে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছিলাম যে আমাদের ভাইটার যেভাবে চলে গেছিল ঝুলিয়ে দেওয়া তার জন্য। হ্যাঁ জানি, আমি রাত্রিবেলা বেরিয়ে সকালবেলা উঠে ওইভাবে ছেলেটাকে দেখতে পেয়েছিলেন ওনারা। এগুলো বর্ণনা করা যায় না, এগুলো আমাদের জন্য এত ব্যথার, এত কষ্টের। তার থেকেও বড় খারাপ কি জানেন, আমি জানি না, আমি তো এইমাত্র চ্যানেলে এলাম, কাকিমা কতটা বলেছেন, কোভিডের টিকাটা পর্যন্ত দিতে দেয়নি
না আমাকে বলেছে- হ্যাঁ আমি গেছি, বলেছেন? আমাকে দেয়নি। কোভিডের টিকাটা পর্যন্ত ওনাকে দিতে দেয়নি। ওনাকে বলেছেন ছেলে বিজেপি করতো তো, ছেলে মারা যাবার পরে চিন্তা করুন, একটা মা যার ছেলেটাকে মেরে ঝুলিয়ে দেওয়া হলো, সেই ছেলের মাকে বলছে ছেলে বিজেপি করতো তো, কোভিডের টিকা নেওয়ার দরকার নেই, মর। উনি কেন নিতে গেছিলেন জানেন? উনি নিজে জীবিত থাকার জন্য নিতে যাননি। ওনার হাজবেন্ড প্যারালাইজড। ওনার হাজবেন্ড সকালবেলা প্রাতকৃত্য থেকে শুরু করে রাতের ডিনারটা মানে যেটুকুনি যা জোটে ওনাকে করে দিতে হয়। উনি বেঁচে না থাকলে একসাথে দুটো মানুষ মারা যাবেন। এগুলো তো আমার পার্সোনাল জায়গা থেকে আমি জানি এগুলো। উনি একটা ঠেলা গাড়িতে করে ছাতু বিক্রি করতেন, তাই তো হ্যাঁ, কাকিমা, ছাতু যদি বিক্রি ভুল না করতাম। বলি? না ছাতু বিক্রি করতাম। উনি একটা ঠেলা গাড়িতে করে ওই ভিআইপি রোডের ধারে, মোড়ের ধারে দাঁড়িয়ে ছাতু বিক্রি করতেন। সেই ঠেলা গাড়িটাকে ভেঙে চুড়ে ওই খালের ধারে কেষ্টপুরে ফেলে দিয়েছিল, পালিয়ে যেতে হয়েছিল দমদম ছেড়ে। দীর্ঘদিন, আমি জায়গা বলছি না, দীর্ঘদিন একটা ভিন্ন জায়গায় গিয়ে মাসের পর মাস লুকিয়ে থাকতে হয়েছে একটা প্যারালাইসিস রোগীকে নিয়ে, ওনার স্বামীকে নিয়ে। এই অত্যাচার করেছে এই দেবরাজ চক্রবর্তীরা। মানে কাদেরকে শাসনে বসিয়ে রাখা হয়েছিল? অরিজিৎ দা? জানোয়ার, আমি একদম হ্যাঁ? পরিষ্কার বাংলা দানব? ভাষায় বলছি, এরা জানোয়ার এক একটা। দানবেরা, মানে জানোয়ারদের অপমান করা হবে এই পিসি ভাইপোর শাসনে? এই হয়েছে পশ্চিমবঙ্গে। আপনারা দেখুন কিশোলার অগ্নিবাণ যারা দেখছেন, তা আপনারা দেখুন কারা বসেছিল, আপনারা দেখুন চোর ভাইপোর ঘনিষ্ঠরা কি করে গিয়েছে। আমি তৌসিফের কাছে যাব। তৌসিফ, আপনি এই দলের হয়ে বহুদিন ধরে ব্যাট করেছিলেন। এমনকি এই দেবরাজ চক্রবর্তী যখন সম্পত্তি বাড়িয়ে গিয়েছে, নিজের পোস্ট পোল ভায়োলেন্সে এই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে গিয়েছে, তখনও করে গিয়েছিলেন। আজ লজ্জা হচ্ছে তৌসিফ যে এদেরকে সমর্থন করেছিলেন এক সময়। তৌসিফ, না, আমি প্রথম কথা আমি বলে দিই, আমি কোনোদিন এই যার নাম আপনি বললেন আমি সমর্থন করিনি। এই যে দেবরাজের আপনি নাম বললেন, আমি কোনোদিন সমর্থন করিনি। এখন যেটা আমি আরেকটা কথা অ্যাড করব, ওনার হয়ে গেল। আমি তো শুনে অবাক যে কথাগুলো আমি শুনছি। একটা হচ্ছে একদিকে ওর সাম্রাজ্য, টাকা সাম্রাজ্য, যেটা ওকে ডিফেন্স করতে হবে দেবরাজকে, আর একদিকে এই মা যে আপনার স্টুডিওতে বসে আছেন, ওনার কথাগুলো শুনলে আমার মন খুব খারাপ। যে প্রত্যেকটা লোক যার নাম উনি নিয়েছেন, সবাইকে কলকাতা পুলিশকে অ্যারেস্ট করতেই হবে। আমি যতটা শুনেছি, একজনের উনি নাম নিলেন, ও এখনো অ্যারেস্ট হয়নি। আমি আপনার চ্যানেলের মাধ্যম দিয়ে আমি অনুরোধ করতে চাই, আমিও অনুরোধ করতে চাই, আপনিও অনুরোধ করছেন, আমিও জয়েন হতে চাই যে উনি যার নাম নিলেন ওনাকেও অ্যারেস্ট করুন। আর এতদিন হয়েছে এখনো বিচার হয়নি, কেন হয়নি? তৌসিফ, এই সুবুদ্ধিটা হয়েছে সেটা আমার ভালো লাগছে, কিন্তু যার নাম বলা হচ্ছে তিনিও তৃণমূলের কাউন্সিলর, যে তৃণমূলকে আপনি বহুদিন ধরে সমর্থন করে গিয়েছেন। টিকিট পাননি বলে হয়তো নিজে ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়েছিলেন। তৌসিফ, নিজের অতীতটাকে অস্বীকার করবেন না, আপনি তো সত্যিই সমর্থন করেছিলেন একসময় এই দানবগুলোকে। না, আমি সমর্থন করেছিলাম ওদের গুড পলিসিস দেখে। আমি কি ব্যাড কোন good পলিসি policy? সমর্থন করেছিলাম? আমি তো নিজেই দেখলাম যে ওইখানে কি অবস্থা আছে। আমি কি ইন্টারনালি কমপ্লেন করিনি? আমি কি ভিতরে ভিতরে আমার যত Internally complain. টুকু করা ছিল আমি কি করিনি? Crime-এর আপনি কি complain করে জানতে internally। পারবেন? আপনি অরিজিৎ বাবু যদি কাউন্টার দেখছেন করছেন, যে এক সেকেন্ড তৌসিফ, অরিজিৎ বাবু আপনি উত্তর একজন দিচ্ছেন আপনাকে। আইনজীবী, অরিজিৎ আপনি বাবু একজন উত্তর আইনজীবী, কি করতো বলছেন না। ভেবে বলুন। ক্রিমিনাল আমি অফেন্সের বলছি- কমপ্লেন ইন্টারনালি, আপনি আইনজীবী হিসাবে আপনি অবশ্যই জানেন যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তার কমপ্লেন ইন্টারনালি নয়। প্রশাসনকে জানাননি কেন? পুলিশের কাছে যাননি কেন? কাটমানি ভাগাভাগিতে কম বেশি সেখান থেকে তো সমস্যা, পুলিশকে জানাননি কেন? আপনি চাইলে পুলিশকে দিয়ে অ্যাকশন নেওয়াতেই পারতেন। আমি এখানে একটা ছোট জিনিস অ্যাড করি। আজকে কাকিমা এখানে বসে আছেন, কাকিমাও জানেন এক সেকেন্ড তৌসিফ, আসছি তৌসিফ, হ্যাঁ বলুন। যেদিন আমি ওই 2021-এর কয়েক মাস পরে, ওই ভয়াবহতার পরে, কোনো রকমে লুকিয়ে লুকিয়ে কাকিমার সাথে দেখা করতে পেরেছিলাম। ওনার সাথে আরো একজন দিদি ছিলেন, আমি নামটা এখানে বলবো না কারণ আমরা জানি ভিকটিমের নাম ডিসক্লোজ করতে নেই। দিদি মনে আছে আপনার সাথে আরো একজন ছিলেন, ওনাকে উনি যেটুকুনি শরীরের অংশ, নাম বলার দরকার নেই দিদি ভাই, এখানে শরীরের অংশ আমাদের দেখাতে পেরেছিলেন এলাকায়, ওই এলাকার প্রফুল্ল কানন এলাকায় থাকেন, হাত থেকে শুরু করে যতটা দেখাতে পেরেছিলেন, গোল 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 সিগারেটের ছ্যাঁকার দাগ, শুধু যেটুকুনি উনি দেখাতে পেরেছিলেন। তার বাইরেও উনি বলেছিলেন ওনার পুরো শরীরটা এরকম করা হয়েছিল, ওনাকে নগ্ন করে সারা শরীরে ওই দেবরাজের এই বাহিনী সিগারেটের ছ্যাঁকা দিয়েছিল বসে বসে। আমি নাম বলতে পারি কিন্তু আমি বলবো না, সেটা আমি একটা কথা আইনত বলবো, অকল আপনি উচিত নয়। আমাদের ভাই, মানে
আমি সেটার কোনো কাকিমা ঠিক বললাম তো? আমি মনে আছে তো? আমি একটা না, কথা ঠিক, বলছি ঠিক। কাকিমা, এগুলো করেছে। আমার প্রশ্ন মানে আমি প্রশ্ন উত্তর কিচ্ছুতে আমি আপনার সঙ্গে কোনো কথা বলারই সাহস পাচ্ছি না, কিন্তু আমি এইটুকু বলতে পারি, সাংবাদিক হিসেবে আমাদের উপরেও বহুবার আক্রমণ হয়েছে, মেরে ফেলার চেষ্টা হয়েছে। মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা ছিলেন, তিনি হাসপাতালে দেখতে এসেছিলেন, আমি নিজে হাসপাতালে বসেছিলাম, ভর্তি ছিলাম, সারা শরীর ফালা ফালা করে কেটে দিয়েছিল। বিরোধী কণ্ঠস্বর রোধ করার কোনো উপায় এরা বাকি রাখেনি, সব কিছু করেছে, সব কিছু করেছে। আর এদের যারা সমর্থন করেছে আমি জানি না তারা কোন মুখে করছে। দীপঙ্কর সরকার আমার সঙ্গে রয়েছেন, সন্ময় ব্যানার্জি রয়েছেন, মিল্টন রশিদ রয়েছেন, প্রত্যেকের কাছে যাব। তৌসিফ, আবার আপনার কাছে আসছি, আমি সন্ময়দার কাছে যেতে চাইছি, তারপরে মিল্টন রশিদ এবং দীপঙ্কর বাবু। সন্ময়দা, এই ঘটনাগুলো স্কোয়ার ফিট অনুযায়ী টাকা তোলা, বাড়িতে বাথরুমের প্যান লাগালেও টাকা দিতে হবে দেবরাজকে, মানুষকে খুন করে ঝুলিয়ে দিচ্ছে, এদের সমর্থন করে এসেছে যারা, তারা আজকে উল্টে গেলে কি তা পাল্টে যাবে? সন্ময়দা। না কিশোরা, একটা জিনিস বুঝতে হবে, আমি ভদ্রমহিলার মার কথা শুনছিলাম, আমি স্তম্ভিত হয়ে যাচ্ছিলাম। আমি বিশ্বাস করো, আমার কথা রিয়েলাইজ করছিলাম, সিনগুলো দেখার চেষ্টা করছিলাম, বাড়ি সুন্দর অরিজিৎ দা ব্যাখ্যা করছিলেন সমস্ত ঘটনাটা। একটা জিনিস বুঝতে হবে, যে আলোচনাটা আমরা করি না অনেক সময়, সেটা হচ্ছে এই যে মাফিয়া ডনের সাম্রাজ্যটা এরা চালাতো না দেবরাজরা, দেবরাজদের পরে কাউন্সিলরদের পর পাড়ার ডন, ছোট ছোট মাঝারি মাঝারি ডন, এবং এদের সমস্ত ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার দিয়ে গুনে ফেলা হতো। আমি দেখেছি এবারে 2021-2026 নির্বাচনের সময় যখন দেবরাজ চক্রবর্তীরা প্রচারে যাচ্ছিলেন, তার ডান দিক বাঁ দিক সামনে পেছনে যারা মুভমেন্টটা করতেন, দেখেই বোঝা যেত যারা ফাইন্যান্সিয়ালি বেনিফিশিয়ারি, অর্থাৎ বেনিফিটেড, চাকরি বাকরি ব্যবসা করতো না, দেবরাজের সঙ্গে থাকতো, টাকা তুলতো, সে টাকার একটা নির্দিষ্ট মানে ঠিকঠাক বন্টন দেবরাজরা করে এই সাম্রাজ্যটা কিন্তু গড়ে তুলেছেন, যেটাকে আমরা প্র্যাকটিক্যালি নেটওয়ার্কিং অফ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট যেটাকে বলা হয়, যেটা একটা সময় এই বাংলায় চিট ফান্ডকে কেন্দ্র করে নেটওয়ার্কিং শব্দটা শোনা যেত। তৃণমূল কংগ্রেস খুব ভারী সুন্দর এই নেটওয়ার্কিং শব্দটাকে কিন্তু তার ইকোনমিক ফাইন্যান্সিয়াল অবৈধ ব্যবসার টাকা বন্টনের ক্ষেত্রে যে নেতারা যেভাবে ভালোভাবে কাজে লাগাতো, তারা কিন্তু তাদের স্ট্যাটাসটা সেই অনুযায়ী বাড়াতে পারতো, যেভাবে দেবরাজ বাড়িয়েছেন। এবং দেবরাজ বাড়িয়েছেন এমন একটা জায়গায়, আজকে আমার এই কথাটা বলতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ক্যামাক স্ট্রিটে যে ভাইপোর যে অফিস আছে, কিশোরা একটু খোঁজ নিয়ে দেখো, আমি সেটা নিয়ে তথ্য সংগ্রহ করেছি, আমার কাছে কিছু ডকুমেন্টও আছে, যেখানে দাঁড়িয়ে কিশোরায় এই দেবরাজের নামে লিজ নেওয়া ক্যামাক স্ট্রিটের বোধহয় 17,000 কত স্কোয়ার ফুট জায়গা নেওয়া আছে, সেই জায়গার মধ্যে একটা পার্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে, আরেকটা পার্ট দেবরাজ চক্রবর্তী নামে। কতটা কনফিডেন্সিয়াল জগতে না থাকলে, কনফিডেন্সের মধ্যে না থাকলে দেবরাজ চক্রবর্তী ওই জায়গায় পৌঁছতে পারেন। অর্থাৎ ভাইপোর সার্কিটে যে ভাইপো যেখান থেকে অফিস ম্যানেজমেন্ট অপারেট করছে, তার প্রপার্টিটা লিজ নেওয়া হচ্ছে দেবরাজ চক্রবর্তীর নামে। ফলত এরা তো এলাকায় ডন, স্ত্রী বিধায়িকা হিসেবে ছিলেন, এবং নিজের অগন্তি আর্থিক সাম্রাজ্য, অসংখ্য কাউন্সিলর, ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো ফেরেববাজ ডন বসে রয়েছেন। ফলত আলটিমেটলি দেবরাজ হয়ে উঠেছেন আজকের জগতে। এগুলো গুড পলিসি। তৌসিফ, আপনি বলছিলেন আপনারা গুড পলিসি দেখে সমর্থন করেছিলেন। মিল্টন বাবু আসছি, দীপঙ্কর দা আসছি, তৌসিফ কাউন্টার করুন, এইগুলো গুড পলিসি? এই চোর, ছাপচোর এবং মাফিয়ারা গুড পলিসি করবে? প্রথমে আপনাকে বলে দিই, এই যে দেবরাজ কে আছে, কে ছিল, এটা তো আমি আজ এই যে এখন অ্যারেস্ট হলো, আমি ওর নাম শুনছি। আমি বলছি যে দেবরাজের আপনি কি দেবরাজকে চিনতেন? নাম শোনেননি তৌসিফ? তৃণমূলকে সাপোর্ট করেছে, আপনি চিনতেন? কি বলছেন আপনি? আপনার কাছে ছোট্ট আপনি দেবরাজ চক্রবর্তীকে চিনতেন? আজকে সত্যি কথা বলুন, আজকে নাম শুনেছেন? স্পিক দ্য ট্রুথ। আজকে অ্যারেস্টেড হওয়ার পর দেবরাজের নাম শুনেছেন? এই দেবরাজ যখন ছাত্র নেতা, একটু কথা বলি, শুনুন। দীপঙ্কর আসছি আপনার কাছে, আমি উত্তরটা নিয়ে নিই। তৌসিফ, কি উত্তর দিচ্ছেন আপনি? আমি তো বেঙ্গলি মিডিয়ামে, আমি বেঙ্গলি মিডিয়াতে অত আমার এভিডেন্স ছিল না, ন্যাশনাল মিডিয়াতে ছিল। অভিষেক অ্যারেস্ট করছে না পুলিশ কেন? কলকাতা পুলিশ শুভেন্দু অধিকারী চিফ মিনিস্টার অ্যারেস্ট করছে না কেন? এদের সঙ্গে কি সেটিং আছে? অপেক্ষা করুন, এই যে অপেক্ষা করুন দর্শন ভাই, অপেক্ষা করুন। আপনার স্টুডিওতে একজন মা বসে রয়েছেন,
আপনি ওনাকে এই কথা বলবেন যে অপেক্ষা করতে হবে? আমি বলছি এক্ষুনি আপনি আরে এটা তো সরকার চেঞ্জ হয়েছে বলে দেবরাজ অ্যারেস্ট হয়েছে, তৃণমূলের দেবরাজ অ্যারেস্ট হতো রেখেছেন নাকি? তৃণমূলের সরকারের সময় দেবরাজ অ্যারেস্ট হয়েছিল তো আসিফ, তৃণমূলের সময় তো মাথায় করে রাখা হয়েছিল। মিল্টন দা আসিফ, দীপঙ্কর দা কাউন্টার করছে, দীপঙ্কর দা আসি দীপঙ্কর দা সাধারণ মানুষ আমি একটা কথা বলছি, তৈরি করলো কে? এই দেবরাজ যখন কাউন্সিলরের প্রথমে নির্বাচিত, দেবরাজ চক্রবর্তীকে আপনি চিনতে চান? শুনুন আসি এক এক করে। এই দেবরাজ প্রথমে যখন কাউন্সিলর ভোটে তৃণমূলের টিকিট চায়, তৃণমূল টিকিট দেয় না, দেবরাজ পাল্টি হয়ে 3 দিনের মধ্যে কংগ্রেসের পদকে ভোটে দাঁড়ায়। ঠিক, কংগ্রেসের মিল্টন রশিদ জেতার হয়েছেন। পর সেই কংগ্রেসে যেদিন ভোট হয় সেই দিন ভিআইপি রোডে একদিনে 17-18টা গাড়ি পড়ে, এক সপ্তাহের মধ্যে ভাইপো গিয়ে এই দেবরাজকে জয়েন করায়। ভাইপোর সাথে দেবরাজের সেটিং হয়, যা হবে 30-70, 1300 কোটি টাকার মালিক যদি দেবরাজ হয়ে থাকে, বাকি 70%-এর টাকা হিসেব করে যত টাকা সব ভাইপোর কাছে গেছে। সন্ময়দা বলছিলেন দেবরাজ যে সাম্রাজ্য আজকে দেখতে পাচ্ছেন, আমি বলতে চাইছি এই স্টুডিওতে বসে, দাদা রয়েছেন পাশে, আমাদের প্রাক্তন জেলা সভাপতি ওর সাম্রাজ্য শুধুমাত্র চূড়াটা দেখছি, হিমসরের চূড়া। 1300 কোটি টাকাটা হিমসরের কিছুই না, আমি বলছি তো কিছুই না, পুরোটা ওর কাছে। দেখুন মেলা, ঠেলা থেকে মেলা, অর্থাৎ ঠেলা গাড়ি চালালে সেও টাকা দেবে, আর মেলা করতে গেলে বিল্ডিং করতে যা করবে দেবদাসকে তোলা দিতে হবে। তোলার পরিমাণটা শুনলে অবাক হয়ে যাবেন। যা ইনকাম, যা প্রমোটিং করবে প্রমোটারকে 20% ওকে দিতে হবে, ও 20%-এর 30% একে 70% সে ক্যামেরাস্টের ভাইপোকে দেবে। এই তো কোম্পানি, এই তো সরকার, এই তো প্রশাসন চলেছে। আমি আপনাকে একটা কথা অ্যাড করব, দিবঙ্গত আপনাকে আমি একটা ছোট্ট কথা অ্যাড করব, ছোট্ট এক কথা। সেটা হচ্ছে যেটা যেভাবে আপনি দেবরাজকে দেখছেন না, দক্ষিণের যেভাবে জাহাঙ্গীর তৈরি হয়েছে, উত্তরের দেবরাজকে তৈরি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা জায়গায় একটা দল তৈরি করেছে। মিল্টন রশিদ, এখনই দীপঙ্কর দা বললেন, আমি সেই প্রশ্ন নিয়ে আসি। দেবরাজের সঙ্গে তো কংগ্রেসের টিকিটে লড়ে জিতেছিলেন, প্রথম কংগ্রেসের টিকিটে লড়ে জিতেছিলেন, তারপর তৃণমূলে গেলেন। তৃণমূলে না যাওয়ার গেলে পরেও জোর করে যে নিয়ে গেল চোর একসঙ্গে। ভাইপোর ঘনিষ্ঠ ছিল দেবরাজ, সেই কোট আনকোট চোর ভাইপোকে পাশে বসিয়ে রাহুল গান্ধী সভা করেন, মিটিং করেন। আপনি কিভাবে ডিফেন্ড করবেন এটা? একজন মা এসে বসে কেঁদে বলছেন তার ছেলেকে কিভাবে খুন করেছে এই দেবরাজ। উত্তর দিন মিল্টন রশিদ। দেখুন, ভাগ্যহীনার মা বসে আছেন, তাকে প্রণাম জানাই। তার ছেলে চলে গেছে তৃণমূলের অত্যাচারের কারণে, এবং এই যে দেবরাজ, এই দেবরাজের মতো পশ্চিমবঙ্গে প্রত্যেক বুথে অভিষেক ব্যানার্জি একটা করে দেবরাজ তৈরি করেছে। আপনারা কলকাতায় কদিন আগেও মিটিং করে এলেন। আমি হ্যাঁ বলছি ভাই বলছি, আপনাদের সময় তো আমি বলিনি, আমি বলছি। তো আমরাও বীরভূম জেলায়, মালদায়, মুর্শিদাবাদে এইরকম দেবরাজদের পাল্লায় পড়ে আমরা টিকে আছি। এবারে তৃণমূল দল ক্ষমতায় চলে গেছে, মানুষ চেয়েছিল তৃণমূলকে ক্ষমতা থেকে উৎখাত করা, এবং বিজেপিকে ক্ষমতায় এনেছে। এবং বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দুদা বলেছে হয় আউট, ভরসা ইন। এবারে যেহেতু আমাদের কংগ্রেসের যত নোংরা লোক ছিল, সব নোংরা লোক, সিপিএম এর নোংরা লোক, বিজেপির নোংরা লোক, বিভিন্ন নোংরা লোককে নিয়ে তৃণমূল দলটা তৈরি হয়েছিল। এবং তারা নোংরামি করে আজকে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি করে দিয়েছিল, আমাদের মতো ভদ্রলোকের বসবাসের অনুপযোগী করে তুলেছিল। এবারে যখন মানুষ ভিখারি হয়ে যায়, আপনাদের মনে আছে 2009 সালে আমরা তৃণমূলের সঙ্গে জোট করেছিলাম, 2011 সালে আমরা তৃণমূলের সঙ্গে জোট করেছিলাম। আমরা তৃণমূলের কাছ থেকে আমাদের মনোজ চক্রবর্তী চটি ছুঁড়ে চলে দিয়ে এসেছিল যে আমরা তৃণমূলের সরকারে থাকবো না, আমরা বেরিয়ে চলে এসেছিলাম। কিন্তু মমতা ব্যানার্জি তো কংগ্রেসের প্রোডাক্ট, এখনো বাঁচার চেষ্টা করবে, ইন্ডিয়া জোটকে ব্যবহার করার চেষ্টা করবে। সঞ্চালক হিসেবে প্রশ্ন করছি, জুনের 10 তারিখ 2026-এ কি হয়েছিল মিল্টন দা?
কি হয়েছিল বলুন? হ্যাঁ, বলুন। রাহুল গান্ধী এবং অভিষেক হ্যাঁ, ব্যানার্জির শুনতে মিটিং পেলাম, হয়েছিল। শুনতে পেলাম না। যে নোংরাদের কথা বলছেন, যে নোংরাদের প্রতিপালন করেছে তাকে মাথায় করে বসিয়ে রেখেছেন রাহুল গান্ধী, আপনার নেতা। আপনি কোন মুখে ডিফেন্ড করছেন মিল্টন দা? আমি এগুলো বলতে চাই না, আপনি বেকায়দায় পড়বেন। শুনুন, কেন্দ্র স্তরে ইন্ডিয়া জোটের একটা শরীর ছিল, তৃণমূল ছিল, এখন আর থাকবে কিনা জানি না। কারণ মমতা ব্যানার্জি আর যাই হোক ইন্ডিয়া জোটকে সমর্থন করলে লোকসভার অরিজিৎদা কাউন্টার করবে, অরিজিৎদা কাউন্টার করবে। আসছি দীপঙ্কর দা। বিভিন্ন বাড়িয়ে বসে থাকবেন আপনারাই, সবার আগে হাত বাড়িয়ে বসে থাকবেন ওনাকে শেল্টার দেওয়ার জন্য। ইন্ডি জোটের পিন্ডি চটকাবার পরেও, ইন্ডি জোটের পিন্ডি চটকাবার পরেও আপনারা তো ওই ব্রিগেডের মঞ্চে গিয়ে ঠেকনা দিয়েছিলেন। আপনারা ব্রিগেডের মঞ্চে গিয়ে ঠেকনা দিয়েছিলেন। রাজ্যে প্রতিটা নোংরামিতে আপনারা তৃণমূল কংগ্রেসের পাশেই দাঁড়িয়েছেন এবং আপনার এই দলের কেউ, পশ্চিমবঙ্গে কংগ্রেসের কেউ তৃণমূলের বিরুদ্ধে কথা বলতে গেলে তাকে আপনাদের দলে মার্জিনালাইজ করে ঠেলতে ঠেলতে দলের বাইরেও আপনারা বার করে দিয়েছিলেন। তো তৃণমূলের বি টিম হয়ে সারা জীবন কাজ করে এসে এখন যদি সাধু সাজেন, মানাচ্ছে না, ঠিক মানাচ্ছে না। এনডিএ দলের শরিক ছিল। এখানে আমি একটা পয়েন্ট শরিক ছিল উনি বলছেন। বিজেপি এবং তৃণমূল জোট ছিল। হ্যাঁ ছিল তো, বিজেপি তৃণমূল জোট ছিল তো, তাই লড়াইটাও বিজেপি করেই দলটাকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দিয়েছে। লড়াইটা আপনারা করেননি, লড়াইটা বিজেপি করেছে, লড়াইটা সুজন করেছে, লড়াইটা সুজনের মা করেছে। আপনারা বসে বসে ভাওতাবাজির কথাবার্তা এই চ্যানেলে বসে বসে বলে গেছেন। মাঠে নেমে লড়াই করেননি, মাঠে নেমে লড়াই করেননি। লড়াইটা অভিজিৎ করেছিল, সুজন করেছিল, আপনারা শুধু সুবিধা ভোগ করে গেছেন। আমি অনিমাদির কাছে, কাকিমার কাছে আবার আসবো। আমার কাছে ব্রেকিং নিউজ আসছে, প্রত্যেকের কাছে যাচ্ছি। আমার কাছে শোয়ের দ্বিতীয় ভাগে আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে ব্রেকিং নিউজ, নির্বাচনের আগে 100 কোটি হস্তান্তর করেছিল দেবরাজ চক্রবর্তী। 100 কোটি, 100 crores। অবশ্য বলা হচ্ছে 1300 কোটি টাকা হচ্ছে সম্পত্তির হিংস হইলো, তাহলে 100 কোটি তো ছেড়েই দিলাম। হস্তান্তর হয় অদিতি মুন্সির নামে থাকা সম্পত্তি। হলফনামায় তথ্য গোপন করতেই সম্পত্তি হস্তান্তর। বেনামে সম্পত্তি হস্তান্তর করে দেবরাজ চক্রবর্তী। আমি পরের ব্রেকিং নিউজ দেবো, ব্যাক টু ব্যাক ব্রেকিং। জালে অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী, এসআইটির জালে দেবরাজ। 7 দিনের পুলিশি হেফাজত দেওয়া হলো। পুলিশি হেফাজত দিল বারাসাত আদালত। আপডেটটা হলো 7 দিনের পুলিশি হেফাজত পেল দেবরাজ চক্রবর্তী। আমি ডিবেটে আসছি। আমি প্রত্যেকের কাছে যাওয়ার আগে হাত তুলছেন দাদা, আমি আসছি। আমি অনিমা ম্যাডামের কাছে একবার যাব। কাকিমা, আমার প্রশ্ন হচ্ছে 7 দিনের পুলিশি হেফাজত হলো, তদন্ত শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকে বলছেন বটে যে হ্যাঁ আমরাও চাই বিচার পাক, এই সেই, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন বলছেন তারা, কিন্তু তৃণমূল ক্ষমতায় এলে তো অনেকেই বলতেন না। যখন তৃণমূল 2021-এর পর ক্ষমতায় এসেছিল তখন তো আপনি পাশে পাননি কাউকে। না, আমি কাউকে পাইনি পাশে। বলুন। আমি তখন কারোর সঙ্গে একটা কথা বলতে পারতাম না, বেরোতে পারতাম না ঘরের থেকে, আতঙ্কায় ঘরে থাকতাম সব সময়। আমি কারোর ধারে যেয়ে বসতে পারতাম না, কারো আমার সঙ্গে কথা বলতো না কেউ। এই আতঙ্কায় আমি ঘরে ছিলাম, খুব আতঙ্কায় ছিলাম। আমি কোথাও বেরোতে গেলে ভয় পেতাম। ছেলের খুনের পরেও আমাকে ঠেট দিয়েছে যে আপনাকেও একই অবস্থা করে দেবে, এরকম কথা আপনাকে বলেছে? হ্যাঁ, আমাকে বলছে তোর ছেলেরা যেরকম করেছি তোকেও সেরকম করব, ওরকম ভাবে ঝুলিয়ে দেবো তোকে। আপনি আরেকবার নামগুলো যদি বলেন কাকিমা, কারা কারা এগুলো বলতো? এগুলো বলেছে। কারা কারা এর পেছনে রয়েছে? এর পিছনে দেবরাজ আছে, শম্পা চক্রবর্তী আছে। মেন হচ্ছে দেবরাজ আর শম্পা চক্রবর্তী। শম্পা চক্রবর্তী অ্যারেস্ট হয়নি? না, শম্পা চক্রবর্তীকে অ্যারেস্ট করতে হবে, এটা দাবি আমাদের। তার সঙ্গে পাড়ার কতগুলো আছে সেগুলো, যেরকম মাইতি, প্রসাদ মাইতি, আমি বলছিলাম না? হ্যাঁ, প্রসাদ মাইতি আছে, বান্টু আছে, বিষ্ণু আছে, বাপি গোলদার আছে, অনিতেশ আছে, দীপঙ্কর আছে। নামগুলো দর্শকরা শুনছেন, প্রশাসন আশা করি শুনছেন, বিধায়ক বাবু রয়েছেন, বিজেপির মুখপাত্র রয়েছেন। এই নামগুলো, বিশেষ করে শম্পা চক্রবর্তী, দীপঙ্কর দা, এদের অ্যারেস্ট করা প্রয়োজন খুব দ্রুত। শম্পা চক্রবর্তীর সম্পর্কে আরেকটু জানা দরকার। ওই এলাকায় তোলাবাজির দেবরাজের একমাত্র সঙ্গী, শুধু নয় দেবরাজের প্রধান সঙ্গী। সমস্ত তোলার টাকা কোথায় পুকুর ভরাট করতে হবে, কিভাবে আসবে, সমস্ত কিছু দেবরাজের সাথে সেও মানে পুরোটাই সেও জড়িত। এবং খুনের সাথে তো জড়িত, খুন তো করেছে। খুন শুনুন, খুন একটা দেখতে পাচ্ছেন, এদের অত্যাচারে যে আত্মহত্যা করেছে
দেবরাজের অত্যাচারে আত্মহত্যা করছে, আমি মনে করতে পারছি না ছেলেটার নাম এই মুহূর্তে। এই ভিআইপি রোডেই আত্মহত্যা করেছে, ভিআইপিতে আত্মহত্যা করেছে, বাড়িতে আমরা যাওয়ার পরে গেছিলাম। ও ছেলেটা আত্মহত্যা করেছে, ও তৃণমূল করতো, দেবরাজের অত্যাচার বাড়ির মধ্যে ছিল, পরবর্তীকালে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আমি এই ক্যামেরা অন ক্যামেরা বলে যাচ্ছি, নিশ্চয়ই পুলিশে তদন্ত করে বের করবে এবং তার বাড়ির লোকরা পুলিশের কাছে যাবে। কিন্তু এই শম্পা চক্রবর্তীর কথা বলছেন, এদেরকে এখনই গ্রেফতার করা উচিত, 1 ঘন্টাও বাইরে রাখা উচিত না, এবং বের করে এদেরকে এই সাজা, মমতা ব্যানার্জির রাজ্যে তো সাজা হয়নি, অন্যায় যতই করুক পুলিশের কাছে কেস নেয়নি, তাহলে আজকে মা কাঁদছে এখানে বসে। মমতা ব্যানার্জি বলে বাংলার মা ছিলেন, বাংলার মা ছিলেন, এই মায়ের চোখের জল কোনোদিন দেখতে পাননি? কেন পুলিশে তার এই মায়ের কথা শুনলো না? কেন এই মায়ের কান্নাকে পুলিশ দেখতে পেল না? মা মমতাময়ী, মা মমতাময়ী না, মমতা বলে কোনো কিছু তার মুখে ছিল না। কি করছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? কেন গ্রেফতার হয়নি 2021 থেকে 2026? দেবরাজ চক্রবর্তী কেন ঘুরে বেড়ালো? তৌসিফ, আমি জানি আপনি তৃণমূলের সমর্থক এই মুহূর্তে নয়, বাট আপনি প্রশ্ন তুলবেন তো তৌসিফ? নিশ্চয়ই প্রশ্ন তুলবেও। এই জন্যে তো মানুষ তৃণমূলকে ভোট দিল না আর বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছে। এবার আশা আছে বিজেপি গভর্নমেন্ট থেকে মানুষের যে দুষ্টমি তৃণমূল করলো সেই দুষ্টমিটা আর হবে না। কলকাতা পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ যদি আগে অ্যাকশন নিল না, তাহলে এবার অ্যাকশন নেবে। 4 তারিখের পর আমি এখনো অবাক, আমি 4 তারিখ পর থেকে এখন তো 2 মাস হয়ে গেছে। আমি বলছি আপনার স্টুডিওতে বসে আছেন মা, উনি নাম নিচ্ছেন, ওদেরকে কবে আপনি কন্ডেম করছেন? আপনি কি মমতা ব্যানার্জির এই ইনঅ্যাকশনকে অ্যাজ এ পুলিশ মিনিস্টার যিনি ছিলেন, আপনি কি কন্ডেম করছেন? পরিষ্কার বলুন। হ্যাঁ, আমি নিশ্চয় হ্যাঁ আমি কন্ডেম করছি। এটাও না, আমি পিজি কাণ্ডের সময় যেটা কাণ্ড হলো ওটাও নিয়ে, আপনি তো একজন শিক্ষিত, আপনাকে দেখে তো একজন শিক্ষিত মানুষ বলেই বোঝা যাচ্ছে, এবং আপনি আইনজীবী। তাহলে যে বোধটা আপনি আইনের পাঠ, আপনি এরকম নয় 4 তারিখের পরে আইন জগতের ছাত্র হয়েছেন, আইন আপনি আগেও জানতেন, তাহলে আগে করলেন না কেন? সেই ব্যাপারে যদি একটু আলোকপাত করেন আমরাও একটু ধন্য হই। আপনি দেখুন, আপনি হয়তো বেঙ্গলি মিডিয়া কভার করছেন, তো আমি তো বেশিরভাগ ন্যাশনাল মিডিয়াতে অ্যাপিয়ার করি। ন্যাশনাল মিডিয়া অ্যাপিয়ার করেন বলে আপনি এখানে কি হচ্ছে, খুন হচ্ছে, চুরি হচ্ছে, টাকা লুট হচ্ছে, চাকরি চুরি হচ্ছে, কিছু জানেন না। আমি কন্ডেম করি কি করি? 10 সেকেন্ডের একটা কথা। এখন প্রশ্ন হচ্ছে, শুনুন না, শুনুন না, 10 সেকেন্ডের একটা কথা। এই শম্পা চক্রবর্তীর কথা বললেন, আপনি কি এখন বিধাননগর থানায় গিয়ে শম্পা চক্রবর্তীকে অ্যারেস্ট করার জন্য দাবি জানাবেন? বলুন, এই শম্পা চক্রবর্তীকে অ্যারেস্ট করার জন্য আপনি এই চ্যানেলের মাধ্যমে আমি আর অরিজিৎ দাবেরি আপনার সাথে যাব। চলুন, শুনুন, আপনি তো বড় বড় কথা বলছেন, বিভ্রান্ত করছেন। আপনি শম্পা চক্রবর্তীকে দুর্নীতির কথা মা বলছেন, শম্পা চক্রবর্তীর এগেইনস্টে ধরার জন্য আপনি যাবেন বিধাননগর থানায় কমপ্লেন করতে? চলুন অরিজিৎ দা, আমরা যাচ্ছি। আমি দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে প্রত্যেকের কাছে আসছি। দ্বিতীয় অগ্নিবাণ কিশোলার অগ্নিবাণে প্রত্যেককে আমি 30 সেকেন্ডস করে দেবো কনক্লুডিং কমেন্ট। 30 সেকেন্ডস করে দেওয়ার আগে দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় অগ্নিবাণ আপনাদের স্ক্রিনে। কিশোলার অগ্নিবাণের আমার দ্বিতীয় প্রশ্ন করছি আমি কিশোলয়, এই দেবরাজ চক্রবর্তী হোক কিংবা এই ভয়ঙ্কর যা ঘটনা ঘটে গিয়েছে, চেলার সূত্র ধরে মিলবে ভাইপোর সম্পত্তি এবং ভাইপোর বিভিন্ন বেআইনি কার্যকলাপ সহ খুন, পোস্টপোল ভায়োলেন্স সবকিছুর হিসেব, অর্থাৎ কান টানলে মাথা আসবে। এবার কি চোর ভাইপো আরো বিপদে পড়লো দেবরাজ চক্রবর্তী অ্যারেস্ট হওয়ার পর? প্রশ্ন সন্ময়দাকে দিয়ে শুরু করবো, 30 সেকেন্ডস। না দেখো, একটা কথা কিশোরায় বুঝতে হবে যে দেবরাজদের যে সার্কিটটা অপারেট করতো না, সেই সার্কিটটা অপারেশনের পেছনে দুটো ইন্টারেস্ট কাজ করতো। একটা হচ্ছে টপ লেভেল থেকে আর্থিক ইনভেস্টমেন্টটা আসতো, এদের মারফতে বিভিন্ন জায়গায় বিনিয়োগ হতো, ব্যবসায় কাজে লাগানো হতো, অবৈধ ব্যবসায় কাজে লাগানো হতো। আরেকটা হচ্ছে এরা যে টাকাটা তুলতো সেই টাকাটা আবার ওই ক্যাবেক স্ট্রিট পর্যন্ত পৌঁছতো। ফলে 2 ওয়ে এটা সার্কিট। এবং শেষ পর্যন্ত দেবরাজ চক্রবর্তী, আমি বলছি, যদি আমি খালি ভাবার চেষ্টা করছিলাম আজকে মায়ের কথাটা শুনে, যে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসতো তাহলে তৌসিফ ভাই কি এই কথাগুলো বলতেন? এক। প্রশ্ন 2, সেটা হচ্ছে যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরে আসতো তাহলে এই দেবরাজ চক্রবর্তীর ভূমিকাটা ওই রাজারহাটে কি হতো?
যে রাজারহাটটাকে বেছে নিয়েছিলেন দেবরাজ খনি হিসেবে, যে সেখান থেকে টাকা তোলার অনেকগুলো অ্যাভিনিউজ তিনি চিহ্নিত করেছিলেন, একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করেছেন, টাকা তোলার ব্যবস্থা করেছেন। এবং আমি শেষকালে আরেকটা কথা বলবো, বেশ। সেদিন এই যে সুজনদের হত্যার ব্যাপারে তখন এই অরিজিৎ বাবুরা বলার পরও যে পুলিশ অফিসাররা সময় তখন ব্যবস্থা নেননি, তাদেরও কিন্তু এবার আইডেন্টিফাই করাটা 30 দরকার সেকেন্ড অরিজিৎ ভীষণভাবে সম্মানে, সত্যি সময় কম, 30 সেকেন্ড। শুধু একটা ফাইন্যান্সের দিকটায় একটু আলোকপাত করব। দ্রুত। সেটা হচ্ছে যে 1300 কোটি টাকা বলা হচ্ছে, তো দেবরাজকে কিন্তু যদি আপনি রাজারহাট গোপালপুর দিয়ে বিচার করেন তাহলে তার থেকে বড় বোকামি আর কিছু হবে না। দেবরাজের পুরো টেরিটরি, এন্টায়ার নিউ টাউনের এন্টায়ার কনস্ট্রাকশন সিন্ডিকেট, সাপ্লাই লাইন, বালি থেকে শুরু করে সমস্ত মেটেরিয়াল পাচার এবং তার যে সিন্ডিকেট ফুল কন্ট্রোল। আর সেই কন্ট্রোলকে রাখার জন্য এন্টায়ার যে ক্রিমিনাল সিন্ডিকেট ছিল ওখানে, মাইকেল থেকে শুরু করে বিকাশ থেকে শুরু করে সমস্ত কারোর কন্ট্রোল টিকি ছিল দেবরাজের হাতে। আমি জাস্ট একটা ছোট্ট কথা বলবো, আমরা কিন্তু এখানে একজনকে ভুলে যাচ্ছি। দেবরাজের উত্থান কার হাত ধরে? পূর্ণেন্দু বসুর হাত ধরে। পূর্ণেন্দু বসুর পিয়ে ছিলেন, সত্যি সময় কম। মিল্টন রশিদ 30 সেকেন্ড। মিল্টন রশিদ বলছি এইরকম, হ্যালো বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, এইরকম দেবরাজদের জন্য পশ্চিমবঙ্গে অনেক মাকে তার ছেলে হারিয়েছে, অনেক ছেলে তার মাকে হারিয়েছে। আপনারা লক্ষ্য করে দেখবেন। আর ভাইপুর কথা বলছেন, ভাইপুকে আজীবন যদি জেলে রাখা হয়, ফাঁসি দিলে হবে না, ভাইপুকে আজীবন জেলে রাখার ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গে যে বড় বড় স্ক্যাম গুলো হয়েছে, ঠিক, জেলে রাখতে হবে, বুঝলাম। দীপঙ্কর 30 সেকেন্ড, সত্যি সময় কম। এই দেবরাজের সাথে, দেবরাজকে তো ধরেছেন, মহারাজকে ধরতে হবে সেই ভাইপোকে। ভাবুন, এই যে বীরভূম থেকে কয়লা বালি আসবে, এই বালি আর পাথর আসবে, এই বালি পাথর ওখান থেকে সরকারকে ট্যাক্স না দিয়ে সেই বালি ট্যাক্স ফাঁকি দিয়ে এই নিউ টাউনে এসে যেটা বলছিল, একেবারে পুরো সিন্ডিকেটটা চালাতে হচ্ছে কি দেবরাজ। কার মাথায় হাত? দেবরাজের মাথায় হাত কাটছিল ভাইপোর, এবং ভাইপোর সাথে পিসি পুরোটাই যোগ রেখে আছে চক্রান্ত করে বাংলার অর্থনীতিকে শেষ করার সাথে সাথে রাজস্ব যেমন ক্ষতি করেছিল, সত্যি সময় ঠিক সাথে সাথে সমাজ ধরতে হবে তাদেরকে, বুঝলাম। তৌসিফ 10 সেকেন্ড। তৌসিফ সত্যি সময় কম আমার। তৌসিফ 10 সেকেন্ড, ছোট্ট করে কনক্লুডিং। আমি বলছি যে দেবরাজকে আপনারা ধরেছেন, এর ছাড়া যত অ্যাকিউজড আছে তাদেরকে অ্যারেস্ট করুন। আর এর কানেকশন ভাইপো যদি হয়, আপনারা বারবার ভাইপোর নাম নিচ্ছেন, ভাইপোকে অ্যারেস্ট করুন। কোন সেটিং আপনারা অ্যালাউ করতে দেবেন না। আমি শেষ কথা বলতে দেব। বেশ বেশ তৌসিফ, ডিমান্ড করুন। অনিমাদি আমার মানে একদম কনক্লুডিং কমেন্ট, আপনার দাবিটা সরকারের কাছে রেখে আজকের শো আমি শেষ করব। আপনার কি দাবি থাকবে সরকারের কাছে? আপনার কি বক্তব্য থাকবে? আমি বলছি তাদের যেন ফাঁসি হয়, দেবরাজের ফাঁসি হয়। আর আর যারা আপনার ছেলের, আমার ছেলের যারা খুনির করেছে তাদের যেন শাস্তি পায়, তাদের যেন ফাঁসি হয়। প্রশাসন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার আমি সেটা তিনি চাই। আশ্বাস দিয়েছেন যে বিচার হবে। আশা করি আপনার বিচারও হবে, আমরা অপেক্ষায় থাকব। আমি কিশোলার অগ্নিবারের একদম শেষে যদি পোল রেজাল্ট রেডি থাকে তাহলে সেটা নিয়ে শেষ করব, এবং আমি পোল রেজাল্টে কি আছে দ্রুত একবার দেখিয়ে নেব। আমি প্রশ্ন করেছিলাম সাধারণ যারা দর্শক, যারা দেখছেন, যারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তারা কি বলছেন, ফেসবুকে কত পার্সেন্টেজ। পোল রেজাল্টে আপনারা বলছেন দেবরাজ ধরা পড়েছে, এবার কি চোর ভাইপো অব্দি হাত যাবে? হ্যাঁ বলছেন এই 91%, চোর ভাইপো এবার বিপদে পড়বে। 91% ফেসবুকে হ্যাঁ বলছেন। পরেরটা দেখবো এক্স হ্যান্ডেল, দ্রুত দেখব। এক্স হ্যান্ডেলে দর্শকরা কি বলছেন? এক্স হ্যান্ডেলে দর্শকরা, মেজরিটি দর্শকরা বলছেন যে চোর ভাইপো এবার বিপদে পড়বেন 100%, প্রায় 3000 ভোটের 100%। পরেরটা দেখব ইউটিউব, গত 40 মিনিটে প্রায় 18,000 ভোট পড়েছে। দেবরাজের কানে টান পড়েছে, এবার কি মাথা চোর ভাইপো আসবে? ইউটিউবে কত পার্সেন্ট হ্যাঁ বলছেন? রেজাল্টটা দ্রুত দেখে দেবো, 97%। এখানে আমি শেষ করছি এই বলে, বিচার পাওয়ার আশা একজন মা এসে আজকে চোখের জল ঝরালেন। সেই বিচার পাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, অ্যারেস্ট হয়ে গিয়েছে। বিচার পাওয়ার অপেক্ষায় গোটা বাংলা। আশা করছি মুখ্যমন্ত্রী এবং প্রশাসন সঠিক পদক্ষেপ নেবে। ছোট বিরতির পর ফিরে দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ব্রেকিং নিউজ, স্বামী গ্রেফতারের পরেই বেপাত্তা অদিতি মুন্সি। কিশোলার অগ্নিবাণে ব্রেকিং নিউজ, স্বামী গ্রেফতারের পরেই বেপাত্তা অদিতি মুন্সি। প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি বেপাত্তা। দমদমের শ্যামনগর রোডের অদিতির বাড়িতে তালা। দেবরাজ গ্রেফতারের পরেই বেপাত্তা অদিতি মুন্সি, পরিবারের সদস্যরাও বেপাত্তা।
চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH